গাজায় ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ এড়িয়ে চলতে ইসরায়েলকে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে কানাডা। জানাবো বিশ্বজুড়ে তাপপ্রবাহের খবরও। বিশ্বের নানা প্রান্তের এসব খবর নিয়েই বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি মাহাদি হাসান। একের পর এক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহর। শহরটির আরও ভেতরে প্রবেশ করতে শুরু করেছে ইসরায়েলি ট্যাঙ্ক। রাফা জুড়ে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। গাজায় গেল ২৪ ঘন্টায় ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। একটুখানি নিরাপদ আশ্রয়স্থলের সন্ধানে গাজার এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন ফিলিস্তিনিরা। আরও জানাচ্ছেন ঋতু সাহা। একের পর এক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহর। শহরটির আরও ভেতরে প্রবেশ করতে শুরু করেছে ইসরায়েলি ট্যাঙ্ক। ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে সেখানে হামলা চালাচ্ছেন তারা। গাজায় গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে গাজা শহরের জেতুন এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ৮ জন নিহত হয়েছেন। এদিকে গাজার দক্ষিণাঞ্চলে এখনো আটকা পড়ে আছে ১০ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি। বারবার বাস্তুচ্যুত হয়ে তারা হাঁপিয়ে উঠেছে। একটুখানি নিরাপদ আশ্রয়স্থলের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন গাজার এক প্রান্ত থেকে অপর প্রান্তে, তবুও মিলছে না নিরাপত্তা। গাজায় হাজার হাজার ফিলিস্তিনিদের মতো চরম দুর্দশার মধ্যে টিকে আছেন মোহাম্মদ হানিফ। আমরা এখন পর্যন্ত ৫ বার বাস্তুচ্যুত হয়েছি। প্রথমবার বাস্তুচ্যুত হয়ে নুসাইরাতে আশ্রয় নিলেও এরপর গাজার খান ইউনিস রাফাতেও বাস্তুচ্যুত হয়েছি আমরা, তবু একটুখানি নিরাপদ আশ্রয়স্থল পাইনি আমরা। আরেক ফিলিস্তিনি ইব্রাহিম ওয়াউদা জানান নিজের দুর্দশার কথা। আমি আমার পরিবারকে অনেক মিস করি। তাদেরকে হারানোর যন্ত্রণা কিছুতেই ভুলতে পারি না। পঞ্চমবারের মতো বাস্তুচ্যুত হয়ে মোহাম্মদ হানি ও তার পরিবার বর্তমানে গাজা শহরের তেল আল হাওয়াতে আশ্রয় নিয়েছেন। প্যালেস্টাইন সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ বলছে, ইসরায়েলি হামলায় পরিবারের কোনো না কোনো সদস্যকে হারিয়েছেন গাজার ৬০% মানুষ। ঋতু সাহা, ৭১। ইসরায়েলি নেতাদের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা এড়াতে বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জিয়াচি হানাকবি ও ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারির সঙ্গে বৈঠকের সময় ব্লিংকেন এই মন্তব্য করেছেন। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর কঠোর হুঁশিয়ারির পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে বৈঠক হয়। নাসরুল্লাহ বলেছেন, লেবাননে হামলা চালালে হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধ শুরু করবে, মানা হবে না কোনো নিয়মনীতি। এদিকে ফিলিস্তিনের গাজার রাফা সীমান্তে হামলা চালানোয় গত মে মাসে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তুরস্ক। তবে এই নিষেধাজ্ঞা সত্ত্বেও তৃতীয় দেশের মাধ্যমে ইসরায়েলে যাচ্ছে তুরস্কের পণ্য। ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গত মে মাসে তুরস্ক থেকে $১১৬ মিলিয়ন পণ্য আমদানি করে ইসরায়েল, যা গত বছরের মে মাসের তুলনায় ৬৯% কম। কিন্তু তুরস্কের রপ্তানিকারক সংস্থা দাবি করছে, মে মাসে ইসরায়েলে গেছে মাত্র $৪ মিলিয়ন পণ্য, যা গত মে মাসের তুলনায় ৯৯% কম। এসব পণ্য সরাসরি ইসরায়েলে না গিয়ে গ্রিস সহ আশপাশের অন্যান্য দেশ হয়ে ইসরায়েলে যাচ্ছে। তবে কর্তৃপক্ষের দাবি, তুরস্ক বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার আগে ইসরায়েলের যেসব পণ্য অর্ডার করেছিল সেসব পণ্যই এখন গ্রিস হয়ে ইসরায়েলে যাচ্ছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে কানাডা। বিরোধী আইন প্রণেতা ও ইরানি প্রবাসীদের কয়েক বছরের দাবির মুখেই এই পদক্ষেপ নিল দেশটি। বুধবার কানাডার জননিরাপত্তা মন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক এই সিদ্ধান্তকে বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে বর্ণনা করেছেন। IRGC সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত হওয়ায় এখন কানাডায় অবস্থান করা ইরান সরকারের বহু সাবেক ও বর্তমান কর্মকর্তাকে তদন্তের মুখে পড়তে হতে পারে, এমনকি তাদেরকে কানাডা থেকে বের করে দেওয়াও হতে পারে।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি সতর্ক করে বলেছেন, এই সিদ্ধান্তের পর ইরানে অবস্থানরত কানাডীয়রা নির্বিচারে আটক হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন। আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার দিল্লির একটি আদালত তাকে জামিন দেয়। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার দিল্লির রোজ অ্যাভিনিউ আদালতের অবকাশকালীন বিচারক ন্যায় বিন্দু এই জামিন আদেশ দেন। তবে জামিনের বন্ড হিসেবে কেজরিওয়ালকে 1 লাখ রুপি জমা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। এদিকে কেজরিওয়ালের আইনজীবী দাবি করেছেন, আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টি এএপির প্রধানের বিরুদ্ধে ইডির হাতে কোনো প্রমাণ নেই। এই মামলায় যারা রাজসাক্ষী হয়েছেন তাদের বয়ানের উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে মামলাটি। ভারতে গবেষণা ও কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রবেশিকা পরীক্ষা ইউজিসি নেট বাতিলের পর এবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট সংক্ষেপে NEET বা নিটেও দুর্নীতির অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে কোনো প্রকার আপোষ করবে না সরকার। তিনি বলেন, নিটে দুর্নীতি প্রমাণিত হলে দোষীরা অবশ্যই শাস্তি পাবে। নিটের ক্ষেত্রেও বিষয়টি তাই, কাউকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। সূত্রগুলো জানিয়েছে, প্রাথমিক তদন্তে বড় ধরনের দুর্নীতি ধরা পড়েছে। এমন পরিস্থিতিতে যারা এই পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেছেন এবং পরীক্ষা পরিচালনাকারীদের বিরুদ্ধে তদন্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি নেই ভারতের আসামে। রাজ্যটিতে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 1.5 লাখ মানুষ। ডুবে গেছে ঘরবাড়ি, সড়ক, মহাসড়ক। বিপদসীমার উপরে বইছে নদীর পানি। এরই মধ্যে নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বহু নিচু ঘরবাড়ি তলিয়ে গেছে। হাজারো একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। কাঁচা ঘর ধসে পড়েছে। বাধ্য হয়ে অনেকে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে গেছেন। বন্যার সঙ্গে অঞ্চলটিতে ভূমিধস আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই দুর্যোগে এখন পর্যন্ত হাজারো হেক্টর ফসলি জমি, 54,877টি গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তলিয়ে গেছে স্কুল কলেজের নিচতলা, তাই বন্ধ রাখা হয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে ভয়াবহ তাপপ্রবাহের কবলে ভারতের রাজধানী দিল্লি। গেল 8 দিনে সেখানে 192 জন প্রাণ হারিয়েছেন। 11 জুন থেকে 19 জুন পর্যন্ত এত মানুষের মৃত্যু হয় সেখানে। এনজিও ফর হলিস্টিক ডেভেলপমেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত এটাই সর্বাধিক মৃত্যুর রেকর্ড। তাদের মধ্যে গেল 72 ঘন্টায় সেখানে 5 জনের মৃত্যু হয়েছে। এদিকে এখনও দিল্লিতে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আপাতত সেখানকার হাসপাতালগুলোতে হিটস্ট্রোকের রোগীদেরকেই অগ্রাধিকার দিতে বলেছে দেশটির সরকার। নয়ডার হিটস্ট্রোকের কারণে গেল 24 ঘন্টায় 14 জনের বেশি মানুষ মারা যায় সেখানে। মেক্সিকোর উত্তর পূর্বাঞ্চলের উপসাগরীয় উপকূলে ঘন্টায় 50 মাইল বাতাসের গতিবেগে ধেয়ে যাচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আলবার্তো। বুধবার এই ঝড়ের কারণে অন্তত 3 জন নিহত হয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার NHC জানিয়েছে, ঝড়টি মেক্সিকোর দক্ষিণ পূর্বাঞ্চলের ট্যাম্পিকো বন্দর নগরীর প্রায় 135 মাইল পূর্বে অবস্থান করছে। আলবার্তো 2024 সালের আটলান্টিক হারিকেন মৌসুমের প্রথম নামকরণ করা ঝড়, তবে এর বাতাসের গতিবেগ ঘূর্ণিঝড়ের শক্তির চেয়ে কম। এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার NHC বলছে, ঝড়টি যেসব অঞ্চলের উপর দিয়ে বয়ে যাবে সেসব জায়গায় আকস্মিক বন্যার পাশাপাশি নদীর পানি ফুলে ওঠা এবং ভূমিধসের আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের নিন্দা অগ্রাহ্য করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানিয়েছে ভিয়েতনাম। বৃহস্পতিবার রাজধানী হানয়ে 21 বার তোপধ্বনি দিয়ে তাকে স্বাগত জানানো হয়। ভিয়েতনামের শীর্ষ নেতারা মস্কোর সঙ্গে তাদের সমন্বিত কৌশলগত অংশীদারিত্বের প্রশংসা করেন এবং সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার করেন। বৈঠকে ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম পুনর্নির্বাচনের জন্য পুতিনকে অভিনন্দন জানিয়ে রাশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতার প্রশংসাও করেন। এশিয়া সফরের শেষ পর্যায়ে রয়েছেন পুতিন। এর আগে বুধবার তিনি উত্তর কোরিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই করেন। রাশিয়ার 2টি জ্বালানি ডিপোতে সন্দেহজনক ড্রোন হামলার পর আগুন লেগে গেছে। সম্প্রতি রাশিয়ার তেল শিল্পের ওপর ইউক্রেনের ধারাবাহিক হামলার অংশ হিসেবে এই ড্রোন হামলা হয়েছে বলে ধারণা করছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার তাম্বভ অঞ্চলের গভর্নর মাক্সিম ইয়েগোরভ জানান,
মস্কোর দক্ষিণ পূর্বাঞ্চলের প্লাটোনোভস্কায়া জ্বালানি ডিপোতে বিস্ফোরণের পর আগুন লেগে যায়। তারা ধারণা করছেন ড্রোন হামলার পর এই আগুন ধরেছে, তবে এই হামলার কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তারা। এর আগে রাশিয়ার উত্তরের ককেশাস অঞ্চলের অদ্দুগেয়ায় আরেকটি জ্বালানি ডিপোতে ইউক্রেনের ড্রোন হামলার কারণে আগুন ধরে যায়, তবে সেই আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক প্রধান মুরাদ কুম্পিলভ। আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের কলেজগুলো থেকে গ্রাজুয়েট করা বিদেশিদের গ্রিন কার্ড দেবেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে ট্রাম্প অঙ্গীকার করে বলেন, মেধাবীদের যুক্তরাষ্ট্রে নেয়ার প্রক্রিয়া তিনি সহজ করবেন ও যারা কলেজগুলো থেকে গ্রাজুয়েট করবেন তারা থাকতে পারবেন। সাবেক এই প্রেসিডেন্ট বলেন, হার্ভার্ড ও MIT সহ অন্যান্য প্রতিষ্ঠানের গ্রাজুয়েটদের হারানোটা দুঃখজনক। ট্রাম্প বলেন, গ্রাজুয়েট শেষ করার পরে স্বাভাবিকভাবেই গ্রিন কার্ড পাওয়া উচিত। এক্ষেত্রে জুনিয়র কলেজগুলো অন্তর্ভুক্ত হবে। ট্রাম্পের এই প্রস্তাবের কারণে প্রতি বছর নতুন নাগরিকত্বের আবেদন উল্লেখযোগ্য হারে বাড়বে। ধারণা করা হচ্ছে এতে রিপাবলিকান পার্টিতেও তার গুরুত্ব বাড়বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সঙ্গে থাকুন।